হ্যালো এসএসসি 27 কমার্সের বাচ্চা কাচ্চারা পি টেস্ট পরীক্ষা চলতেছে আর পি টেস্ট পরীক্ষা নিয়ে তুমি আসলে অনেক বেশি কনসার্ন আর তোমার এই দুশ্চিন্তাকে আসলে দূর করতে তোমাদের অ্যাকাউন্টিং এর উপর আমি একটা এমসিকিউ ওয়ান শট নিয়ে আসছি যে এমসিকিউ ওয়ান শটে আসলে তোমাদের পি টেস্টের সবগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় একদম এ টু জেড সলভ করে দেওয়া হবে, মানে যত রকমভাবে এমসিকিউ আসতে পারে, যত টাইপের এমসিকিউ আসতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে সবগুলো এমনভাবে কভার করা হবে যে এই একটা ভিডিও দেখলে এমসিকিউতে 30 মার্কে একদম 30 মার্ক তুমি কি নিশ্চিত করতে পারবা। তো চলো আসলে আমরা শুরু করি এই এমসিকিউ ওয়ান শটটা। এখন আসলে আমরা তোমার অধ্যায় 11 পড়বো এবং এই অধ্যায় 11 হচ্ছে কি বলতো উৎপাদন ব্যয় বিবরণী। এটা কিন্তু আসলে শর্ট সিলেবাসে ছিল না, বাট তোমাদের ফুল সিলেবাস যেহেতু এইটা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কিন্তু আসলে খুবই সহজ। তো চলো আসলে এই অধ্যায় 11 যে উৎপাদন ব্যয় বিবরণী আমরা আসলে দেখি যে উৎপাদন ব্যয় বিবরণী থেকে আসলে কি কি রকমের কোশ্চেন আসতে পারে। ওকে, উৎপাদন ব্যয় বিবরণী থেকে আসলে তোমার কি কি রকমের কোশ্চেন আসতে পারে চলো আমরা দেখি একটু। ওকে, চলো ফার্স্টে আমরা যাই দেখে কি কোশ্চেন আছে যে কয়ের সাথে সরাসরি জড়িত, খেয়াল করবে, কয়ের সাথে সরাসরি জড়িত খরচ যোগ করলে আমরা কি পাই। আচ্ছা, আমি কিন্তু উৎপাদন ব্যয় বিবরণীতে বলছি, ধরো ধরো তুমি আসলে একটা পণ্যের কই মূল্য বের করতে চাও। তো ধরো ওই পণ্যটা তুমি কিনছো 1000 টাকা দিয়ে, ধরো ওই পণ্যটা তুমি কিনছো, ধরো 1000 টাকা দিয়ে কিনছো। ওকে, ধরো তুমি 1000 টাকা দিয়ে একটা পণ্য কিনছো, কিন্তু তুমি কিন্তু আসলে কখনোই বলতে পারবা না যে এই পণ্যের মূল্য 1000 টাকা। খেয়াল করো ভাই, ধরো তুমি বাজার থেকে 1000 টাকা দিয়ে একটা গ্যাজেট নিয়ে আসছো বা একটা টেবিল নিয়ে আসছো। আচ্ছা, কারণ এই টেবিলটা আনতে গিয়ে ধরো তোমার ব্যান ভাড়া লাগছে ধরো 200 টাকা, আবার ব্যানের মধ্যে একটা লোক টেবিলটা তুলে দিছে, আবার নামাই দিছে, আবার তোমার বাসা হচ্ছে 5 তলা, সে 5 তলা তোমার টেবিলটা উঠাই দিছে, এই যে একটা কুলি খরচ, ধরো ওই কুলি খরচ হচ্ছে ধরো আরো 100 টাকা। আচ্ছা, এবার খেয়াল করতো ভাইয়া, তুমি কি বলতে পারবা যে এই ব্যানটার খরচ হচ্ছে 1000 টাকা বলতে পারবা? বা তোমার যে টেবিলটা, হ্যাঁ, ওই টেবিলটার খরচ কি 1000 টাকা বলতে পারবা? না, 1000 টাকা বলতে পারবা না, বরং তোমাকে বলতে হবে এই টেবিলটা শুধুমাত্র তুমি যে কিনছো, ওই যে তুমি যেই টাকা দিয়ে কিনছো ওইটা কই মূল্য না, বরং ওই কইয়ের সাথে যে খরচগুলো জড়িত আছে, ধরো যে তোমার কি বলতো পরিবহন খরচ, ধরো কুলি খরচ, ধরো আমি লিখে দিত চলো, হ্যাঁ, ধরো যে তোমার কই পরিবহন, হ্যাঁ, তারপর ধরো তোমার জাহাজ ভাড়া, হ্যাঁ, ধরো আমি আরো স্পেসিফিক করে দিচ্ছি চলো, ধরো তোমার নৌ বিমা, তারপর ধরো তোমার ডক চার্জ, কুলি খরচ, হ্যাঁ, আর যা যা আছে আর কি, ঠিক আছে, বুঝতে পারছো, এই আর কি বিষয়গুলো, ঠিক আছে। মানে এই ধরো একটা সিম্পল বলতে গেলে একটা জিনিস, একটা পণ্য তুমি ক্রয় করা থেকে শুরু করে তোমার ব্যবসাতে বা তোমার গুডাউনে, তোমার গুদামে যাই বলো, হ্যাঁ, দেখো তো সিম্পল ভাবে খেয়াল করো, একটা জিনিস ক্রয় করা থেকে শুরু করে তোমার গুদামে আনা পর্যন্ত যা যা খরচ হবে সবগুলো খরচ এক করে আমরা বলবো ওই পণ্যের কই মূল্য। তাহলে কই মূল্য বলতে তুমি আসলে যার থেকে পণ্যটা কিনছো ওর থেকে ধরো যে তুমি কি 1000 টাকাতে কিনছো, এইটা কই মূল্য না, বরং ওই পণ্যের সাথে জড়িত সবগুলা খরচ তুমি যোগ করবা, যোগ করার পরে আসলে যে মূল্যটা আসবে ওটা হচ্ছে কি বলতো, ওইটা হচ্ছে ওই পণ্যের কি বলতো, ওইটা হচ্ছে তোমার ওই পণ্যের কই মূল্য। ওকে, ওই পণ্যের কই মূল্য। তো এখন বলতেছে এটাই যে কয়ের সাথে এই যে সরাসরি জড়িত করছে এই যে খরচগুলো, এগুলো কি, এগুলো হচ্ছে কয়ের সাথে কি পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত। তাহলে এই খরচগুলো যোগ করলে আমরা কি পাই? আমরা আসলে পাই কি বলতো একটা পণ্যের কই মূল্য পাই। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? ওকে, চলো আমরা নেক্সটে যাই। রংপুরের আবিদ চট্টগ্রাম থেকে 5000 লিটার সয়াবিন তেল 120 টাকা দাও। দেখো কি বলছে ভাইয়া, বলছে 5000 লিটার সয়াবিন তেল, দেখো বলছে 5000 লিটার সয়াবিন তেল কত টাকা ধরে, 120 টাকা ধরে কি আসলে ক্রয় করছে। তো এই ক্ষেত্রে তার টাক ভাড়া কত বলতো ভাই, টাক ভাড়া হচ্ছে ওই যে দেখো সে যে শুধু ক্রয় করছে শুধুমাত্র কি এইটাই কিন্তু মেন ফ্যাক্ট না, বরং ক্রয় করতে গিয়ে তাকে কিন্তু বলতো টাক ভাড়া দেওয়া লাগছে না। তাহলে এই যে ক্রয় পরিবহন এটা কি ক্রয়ের সাথে সরাসরি জড়িত, ক্রয় করা থেকে তার কারখানায় বা তার গুডাউনে আনা পর্যন্ত যা খরচ হবে সবগুলোকে একসাথে যোগ করতে হবে, সিম্পল। তো দেখো তুমি কি কিনছো কত, 5000 লিটার সয়াবিন তেল 120 টাকা ধরে, এক্ষেত্রে টাক ভাড়া কত, টাক ভাড়া হচ্ছে আমার 15,000 টাকা, তাহলে এটা যোগ করবা। তারপর কলি খরচ কত, 1200 টাকা, এটাও যোগ করবা। তাহলে এই সবগুলো যোগ করলে কি তোমার কি বেরোবে, ওই তেলের মোট কই মূল্যটা বের হবে। তখন বলছে যে তেলের সয়াবিন তেলের মোট কই মূল্য কত, তাহলে সবগুলো যোগ করলে কি বলতো, সবগুলো যোগ করলে হচ্ছে কি তোমার কই মূল্যটা বের হবে। তো চলো আমরা সবগুলো যোগ করি এবং একটু ক্যালকুলেটর হিসাব করি। দেখো সে 5000 লিটার সয়াবিন তেল কিনছে 120 টাকা ধরে, তার মানে মানে 1 লিটারের দাম কত, 1 লিটারের দাম হচ্ছে 120 টাকা। তাহলে 5000 লিটারের দাম কত বলতো, 5000 × 120,
5,000 ইন্টু 120, তা কত টাকা আসে? 6 লাখ টাকা। হ্যাঁ, 6 লাখ টাকা। আচ্ছা, এর সাথে বলতো আমরা কি যোগ করবো? টাক ভাড়া যোগ করবো। টাক ভাড়া যোগ করো 15,000 টাকা। এর সাথে আমরা আর কি যোগ করবো? কুলি খরচ যোগ করবো। কুলি খরচ যোগ করো 1200 টাকা। একদম হিসাব করো 6 লাখ, হিসাব করে 6 লাখ 15,000 আর 1200, তো যোগ করলে 6 লাখ 12,200 টাকা। এটা হচ্ছে আমার সবগুলো যোগ করার পর আমার আসলে ওই তেলের মোট কই মূল্য 6,12,200। এই যে 6 লাখ আছে নাকি, এটা 12,000 নাকি 16,000? দেখো তো, ও সরি, আমি এখানে মনে হয় ভুল তুলছি। 6 লাখ 15,000, 6,16,000। ওকে, 6,16,000 হবে, ঠিক আছে। তাহলে লেখো 6,16,200। 6,16,200 টাকা হচ্ছে কি ওই তেলের কৈমূল্য। তাহলে কৈমূল্য বলতে কিন্তু তুমি ওই যে তোমার শুধুমাত্র কি 6 লাখ টাকা না। অনেকে মনে করে যে আমি 6 লাখ টাকা দিয়ে কিনছি, 6 লাখ টাকা বুঝে কৈমূল্য না। ভাই, 6 লাখ টাকা কৈমূল্য না, বরং এর থেকে তোমার প্রত্যক্ষ খরচগুলোকে যোগ করতে হবে পণ্য ক্রয়ের সাথে। যোগ করার পরে যে মূল্যটা আসবে, যে এই মূল্যটা, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি বলতো ওই তেলের কৈমূল্য। সিম্পল। ওকে, দেখো বলছে যদি বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা হয় এবং বিক্রয়ের উপর মুনাফার হার 20% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? এখানে সবচেয়ে যে বড় ভুলটা করো তোমরা, এটা হচ্ছে কি তোমরা সরাসরি এই 20,000 টাকার উপর কি তোমরা সরাসরি কি বলতো এই 20%টা বসায় দাও। বাট এটা কি অ্যাকচুয়ালি ঠিক না। এই 20,000 টাকার উপর কি সরাসরি 20%টা বসবে না। দেখো কেন বসবে না, খেয়াল করো। এখানে বলছে 20%টা কার উপর? বলছে 20%টা হবে বিক্রয়ের উপর। খেয়াল করো ভাইয়া, বলছে 20% কার উপর? 20% হচ্ছে বিক্রয়ের উপর। তাহলে আমার কিন্তু এখানে বিক্রি দেওয়া না, এটা কি দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। সিম্পল খেয়াল হবে, এটা কি দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। তার মানে এখানে যে বলছে বিক্রয়ের উপর 20% ধরতে, আমার তো বিক্রয় দেওয়া নাই, দেওয়া আছে কি বিক্রিত পণ্যের ব্যয়। তো অনেকে ভুল করে কি করে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে সরাসরি 20% কি সে ধরে ফেলে, যেটা সম্পূর্ণভাবে ভুল। দেখো তোমাকে সিম্পল বোঝাবে, দেখো বিক্রিত পণ্যের ব্যয় খেয়াল করো, একদম সিম্পল বোঝো ভাইয়া। ধরো ধরো আমার মোট ব্যয়, হ্যাঁ, ধরো আমার মোট ব্যয়। আচ্ছা, এই মোট ব্যয়ের সাথে আমরা কি যোগ করি বলতো ভাইয়া? মোট ব্যয়ের সাথে আমরা কি বলতো মুনাফা যোগ করি। মুনাফা যোগ করি। তো মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমরা কি পাই? আমরা পাই বিক্রয় মূল্য। কি বলতো ভাই? আমরা বিক্রয় মূল্য। দেখো একদম সিম্পল খেয়াল করো ভাই, দেখো সিম্পল। ধরো ধরো একটা পণ্য তৈরি করতে তোমার খরচ হচ্ছে 100 টাকা। হ্যাঁ, এখন ওই পণ্যের মধ্যে তোমার ওই পণ্যের উপর তুমি লাভ করতে চাও ধরো যে 10 টাকা। 10 টাকা। তাহলে এই যে দেখো তোমার খরচ, তোমার মোট ব্যয়, দেখো তোমার তোমার মোট ব্যয় কত? 100। তুমি লাভ করতে চাও কত? 10 টাকা। তাহলে ওই পণ্যের বিক্রয় মূল্যটা বের হবে কত? বিক্রয় মূল্যটা বের হবে 110 টাকা। খুবই সিম্পল না বিষয়টা? তার মানে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কি পাই? আমরা বিক্রয় মূল্য পাই। এটা লিখছি দেখো, যে মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কি পাই? আমরা বিক্রয় মূল্য পাই। আচ্ছা, এখন এখানে কার উপর ধরতে বলছে বলতো? বিক্রয়ের উপর। তো যার উপর ধরতে বলবে তাকে আমরা 100 ধরে নিব। কি ধরে নিব বলতে ভাই? আমরা তাকে 100 ধরে নিব। তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য ধরে নিব কত? 100। আচ্ছা, আর বিক্রির উপর মুনাফার হার কত পার্সেন্ট? মুনাফার হার 20%। তার মানে কি মুনাফা 20 টাকা আমরা আমরা ধরবো, যে মুনাফা কত? 20 টাকা। তাহলে এই যে মুনাফার ঘরে বসো 20 টাকা। আচ্ছা, তো দেখ এখন বলো যে মুনাফা 20 টাকা, বিক্রি মূল্য কত আমার? 100 টাকা। তাহলে কত টাকার সাথে, দেখো তার মানে কি এখানে একটা অবশ্যই এখানে একটা টাকার অ্যামাউন্ট আছে। হ্যাঁ, এখানে কি বলতো একটা টাকার অ্যামাউন্ট আছে। তাহলে মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে 20 টাকা যোগ করলে কি আমরা 100 টাকা পাই। তাহলে কত টাকার সাথে, দেখো কত, তুমি জাস্ট প্রশ্ন করো যে কত টাকার সাথে তোমার 20 টাকা যোগ করলে আমরা 100 টাকা পাই। 80 টাকার সাথে। কি বলতো ভাইয়া? এই যে 80 টাকা, 80 টাকার সাথে কি 20 টাকা যোগ করলে আমরা কি পাই? 100 টাকা পাই। তার মানে আমি এখানে বুঝতে পারলাম যে মোট ব্যয়, মোট ব্যয়ের ওয়েট কত? মোট ব্যয়ের ওয়েট হচ্ছে 80 টাকা, মানে 80%। তাহলে মোট ব্যয়ের ওয়েট কত? 80%। ওকে, আচ্ছা, তাহলে এটা একবার বুঝে ফেলে তুমি আসলে এত অঙ্ক করতে হবে, দেখলেই বলতে পারবা। তাহলে এখানে মোট ব্যয় 80, মুনাফা 20, বিক্রয় মূল্য 100। তুমি সিম্পল চিন্তা করো, বিক্রয়ের উপর মুনাফার হার 20%, তার মানে হচ্ছে বিক্রয় 100। তাহলে বিক্রয় যদি 100 হয়, মুনাফা তো 20 দেওয়া আছে 20%। তাহলে তোমার বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে আমরা কি পাই? বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে দেখো, এই যে তুমি খেয়াল করো, এই যে বিক্রয় মূল্য, এর থেকে মুনাফা বাদ দিলে আমরা কি পাবো? মোট ব্যয় পাবো। তাহলে দেখো তোমার মানে বিক্রয় কত? বিক্রয় 100, মুনাফা 20। তাহলে 100 থেকে 20 বাদ দিলে কি পাবো? আমরা মোট ব্যয়। মোট ব্যয় কত বলতো? আমরা 80 পাইলাম।
ঠিক আছে, 80 পেলাম। আচ্ছা, এখন এই যে আমার বিক্রিত পণ্যের ব্যয়, এটাই ধরো আমার এখানে মোট ব্যয়। ওকে, এখানে মানে এখানে ক্ষেত্রে এটাই মোট ব্যয়। ঠিক আছে, তাহলে এবারে খেয়াল করো, যেহেতু এখানে অন্য কোনো ব্যয় নাই, এটাই মোট ব্যয়। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয়ের ওয়েট কত? 80। তার মানে এই 20,000-কে কি আমি 80 দ্বারা ভাগ দিব। তো দেখো, এই 20,000-কে 80% দ্বারা ভাগ দিলে আমি 1% পাবো। দেখো, 20,000-কে 80 দ্বারা ভাগ করলে কি আমি 1% পাবো। আর 1% কে এখানে বলছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্ট কত? 100। বিক্রয় মূল্য পার্সেন্ট কত? 100। খেয়াল করো, তুমি এই যে 20,000 পাইছো, তাহলে এই 20,000-এর পার্সেন্ট কত? 80। তাহলে 20,000-কে 80 দ্বারা ভাগ করলে আমরা 1% পাবো। 1% পাইলাম। পাওয়ার পরে আমাকে দেখতে হবে কি বলছে বের করতে? বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্ট কত? 100। তাহলে আমরা 100 দিয়ে গুণ দিব। 100 দিয়ে গুণ দিব। আচ্ছা, যদি এখন ধরো বিক্রয় মূল্য বের করতে বলে নাই, বলছে মুনাফা বের করো, তাহলে মুনাফার পার্সেন্ট কত? 20। ওই ওই ক্ষেত্রে কি, ওই ক্ষেত্রে আমরা আসলে 20 দিয়ে গুণ দিতাম, মানে যেটা বের করতে বলবে কি ওইটার পার্সেন্ট দিয়ে আমরা গুণ দিব। তারপর তুমি বের করো কত টাকা আসে। ঠিক আছে, সিম্পল এখানে হিসাব করলে তোমার একদম সিম্পল হচ্ছে 5,000 টাকা আসবে। ওকে, তাহলে না, 25,000 টাকা আসবে, 5,000 যোগ করে। ওকে, সব দেখি আমরা, 20,000, 80, 100। ওকে, 25,000 টাকা। ঠিক আছে, 25,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশন কোনটা আছে, এই যে অপশন হচ্ছে 25,000 টাকা। খুবই সিম্পল। ঠিক আছে, চলো এরপর আমরা দেখি আসলে এখানে কি বলছে। দেখো, এখানে বলছে যে তোমার মোট ব্যয়ের সাথে আমরা কোনটা যোগ করি। দেখো, আমরা তো একটা কি বলছি যে মোট ব্যয়ের সাথে আমরা কি যোগ করি বলো তো ভাইয়া? এই যে দেখো, মোট ব্যয়, দেখো মোট ব্যয়ের সাথে আমরা কি যোগ করি? মুনাফা যোগ করি। আর মুনাফা যোগ করলে আমরা কি পাই? আমরা আসলে বিক্রয় মূল্য পাই। এবং এই মুনাফাটা কি মুনাফা? মুনাফাটা হচ্ছে আমার প্রত্যাশিত মুনাফা। প্রত্যাশিত মুনাফা। ওকে, ঠিক আছে ভাই, তাহলে এখানে সিম্পল দেখো বলছে যে মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে আমরা কি যোগ করবো? মুনাফা যোগ করব। এবং ওই মুনাফা যোগ করলে আমরা কি পাবো? বিক্রয় মূল্যটা পাবো। এখন যেহেতু এখানে আসলে মানে মোট ব্যয়টা নাই, তো এক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয়টাকে আমরা আসলে মোট ব্যয় ধরে নিতে পারি। ঠিক আছে, যেহেতু অন্য কোনো ব্যয় নাই। ওকে, চলো তারপরে এখানে হচ্ছে আমার এই যে প্রত্যাশিত মুনাফা। দেখো, এখানে আছে অর্জিত মুনাফা। অর্জিত মুনাফা না, কারণ তুমি এখন অর্জন করতে পারো না, জাস্ট প্রত্যাশা করছো, এস্টিমেট করছো, অনুমান করছো কি বলতো আমার এত টাকা মুনাফা হবে, তাহলে প্রত্যাশিত মুনাফা। ওকে, দেখো, পরোক্ষ খরচের মাধ্যমে পণ্যকে কি করা হয় বলো তো ভাই? পরোক্ষ খরচ। দেখো, দেখো আমরা একটা হচ্ছে কি আমার প্রত্যক্ষ খরচ, একটা হচ্ছে আমার প্রত্যক্ষ খরচ। ওকে, এবং এই প্রত্যক্ষ খরচের মাধ্যমে দেখো, এই যে প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচের মাধ্যমে আমরা কি করি? একটা পণ্য কি বলতো, একটা পণ্য আমার কি থাকে বলতো? দেখো, একটা পণ্য আমার কাঁচামাল থাকে। ওই কাঁচামাল থাকার পর ওই পণ্যটাকে ওই কাঁচামাল থেকে আমরা একটা শেপ দিই, মানে এখনো বিক্রয় উপযোগী না, বাট মোটামুটি বিক্রয় উপযোগী একটা শেপে আনি। ধরো, তুমি একটা শার্টে ক্ষেত্রে তুমি ধরো যে তুমি একটা কাপড় আনলা, কাপড়টা এনে একদম কাটিং ফাটিং করলা, শার্টটা মোটামুটি তৈরি, বাট এই যে বুতাম টুতাম তৈরি হয়েছে না। হ্যাঁ, বা ধরো যে তোমার এই যে তোর এখানে নকশা আছে, এগুলো তৈরি হয়েছে না। হ্যাঁ, বা ধরো যে এখানে হাতে কাজ আছে, এগুলো কি, এ দেখো, তোমার যদি এখানে বুতাম না থাকে, এটা কিন্তু পাঞ্জাবি থাকবে। যদি এই নকশা না থাকে, এটা কি পাঞ্জাবি থাকবে। যদি হাতের এই কাজ না থাকে, এগুলো কি পাঞ্জাবি কিন্তু থাকবে। তার মানে এগুলো হচ্ছে কি প্রত্যক্ষভাবে জড়িত না পাঞ্জাবির সাথে, এগুলো হচ্ছে পরোক্ষভাবে জড়িত। তার মানে তোমার প্রত্যক্ষ যে খরচগুলো আমরা করি, এগুলো কি করে? এগুলো কাঁচামালকে কি মোটামুটি একটা পণ্যে রূপান্তর করে। বাট যখন আমরা আসলে পরোক্ষ খরচগুলো করি, হ্যাঁ, যখন কি বলতো, যখন আমরা আসলে পরোক্ষ খরচটা করি, দেখো, তোমার এই পরোক্ষ খরচের মাধ্যমে, এই যেমন পরোক্ষ খরচ খেয়াল করো ভাইয়া, এই পরোক্ষ খরচের মাধ্যমে ওই পণ্যটা একদম বিক্রয়ের উপযোগী হয়ে গড়ে ওঠে। কি বলতো ভাই? বিক্রয়ের উপযোগী হয়ে গড়ে ওঠে। বিক্রয়ের উপযোগী হয়ে গড়ে ওঠে। খুবই সিম্পল। ওকে, তো এখানে হবে কোনটা বলতো? বিক্রয় উপযোগী। ওকে, আচ্ছা, প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিবের সমষ্টিকে কি বলে? চলো আমরা এটা একটু বুঝি আগে, দেখি আমরা এখানে দেখো, এখানে কি বলছে দেখো। আর দেখো, একটা প্রতিষ্ঠানে তোমার 3 ধরনের প্রত্যক্ষ ব্যাপার স্যাপার আছে। কি বলতো ভাইয়া? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ, 3টা। কি বলতো ভাইয়া? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম অথবা মজুরি যাই বলো, একটা হচ্ছে কি প্রত্যক্ষ খরচ। এই 3টা হচ্ছে কি প্রত্যক্ষ। আর সবগুলো প্রত্যক্ষ আমরা একসাথে যোগ করলে কি পাই বলতো ভাই? সবগুলো প্রত্যক্ষ একসাথে যোগ করলে আমরা মুখ্য ব্যয় পাই। সিম্পল ভাই, সবগুলো প্রত্যক্ষ একসাথে যোগ করলে আমরা কি পাই? মুখ্য ব্যয় পাই। খুবই সিম্পল। আচ্ছা, এখন এই যে মুখ্য ব্যয়, এই মুখ্য ব্যয়ের সাথে আমি যদি কারখানা উপরিব্যয়টা যোগ করি, কারখানা উপরিব্যয়টা যোগ করে আমি কি বলতো? আমি উৎপাদন ব্যয় পাই। সিম্পল দেখো ভাইয়া, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে আমরা কি পাবো? উৎপাদন ব্যয় পাবো। আচ্ছা, এখন এই উৎপাদন ব্যয়, দেখো এইটার আবার একটা নাম আছে, নামটা হচ্ছে কারখানা ব্যয়। দেখো, কারখানা ব্যয়। অনেকে মনে করে কারখানা ব্যয় আর কারখানা উপরিব্যয় বুঝি সেম কথা, সেম কথা না।
কারখানা ব্যয় মানে হচ্ছে উৎপাদন ব্যয়। কারখানা ব্যয় মানে কি? উৎপাদন ব্যয়। আর মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা কি পাই? কারখানা ব্যয় পাই। তার মানে কারখানা ব্যয়, কারখানা উপরিব্যয় সেম কথা না। ঠিক আছে ভাই? মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়টা যোগ করলে আমরা কি পাই? উৎপাদন ব্যয়। মানে পণ্য উৎপাদন করতে মোট কত টাকা খরচ হইছে ওইটা পাই। তাহলে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় কি? যে ওই পণ্যটা আসলে উৎপাদন করতে মোট কত টাকা খরচ হইছে ওইটা। এটা হচ্ছে কারখানা ব্যয়। আর কারখানা উপরিব্যয় কি? দেখো কারখানা উপরিব্যয়, দেখো কারখানা উপরিব্যয় হচ্ছে, দেখো আমি তোমাকে লিখে দেখাই, দেখো পরোক্ষ পরোক্ষ শ্রম অথবা মজুরি, পরোক্ষ কাঁচামাল এবং এবং হচ্ছে তোমার ধরো যে আমার কারখানার সাথে জড়িত খরচ। জড়িত খরচ সিম্পল খেলা করো ভাইয়া, এখানে কি কি আছে বলতো ভাইয়া? দেখো কি কি আছে, যে আমার কি বলতো পরোক্ষ শ্রম এবং কি পরোক্ষ কাঁচামাল এবং কারখানার সাথে জড়িত যে খরচ, এই তিনটার সমষ্টি, এই তিনটার সমষ্টি হচ্ছে কি আমার কারখানা উপরিব্যয়। সিম্পল ভাইয়া কি বলতো? পরোক্ষ শ্রম অথবা মজুরি, পরোক্ষ কাঁচামাল এবং কি কারখানার সাথে জড়িত খরচ, এগুলোর সমষ্টি হচ্ছে কি আমার কারখানা উপরিব্যয়। আর কারখানা ব্যয় কি? কারখানা ব্যয় হচ্ছে তোমার প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ, মানে মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে এগুলো যোগ করলে আমরা কি পাই? কারখানা উপরিব্যয়, মানে কারখানা ব্যয় পাই। ঠিক আছে? তার মানে কারখানা উপরিব্যয় হচ্ছে শুধুমাত্র এই তিনটা। আর কারখানা ব্যয় কোনটা? এই যে তোমার প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ, এর সাথে ধরো যে পরোক্ষ শ্রম, পরোক্ষ মজুরি, পরোক্ষ কাঁচামাল, কারখানার সাথে জড়িত অন্যান্য খরচ, সবগুলো যোগ করে কি? সবগুলো যোগ করে হচ্ছে আমার কারখানা ব্যয়। সবগুলো যোগ করে কি আমার কারখানা ব্যয়। আর এই শুধুমাত্র এই তিনটা হচ্ছে কি আমার কারখানা উপরিব্যয়। সিম্পল ভাই বিষয়, একদম সিম্পল, দেখো একদমই সিম্পল। ওকে, মুড ব্যয় কি বলতো ভাই? দেখো মুড ব্যয় সিম্পল, দেখো মুড ব্যয় খেয়াল করো ভাই। দেখো মুড ব্যয় কি? মুড ব্যয় হচ্ছে যে উৎপাদনের পেলাম না, এই উৎপাদন ব্যয়ের সাথে আমার যদি প্রশাসনিক উপরিব্যয় যোগ করি, বিক্রয় উপরিব্যয় যোগ করি, তখন কি আমি আসলে মুড ব্যয় পাই। আচ্ছা, মানে উৎপাদন ব্যয়টা কি? দেখো দেখো ভাই, এখানে ওই যে উৎপাদন ব্যয় কি, দেখো একটু খেয়াল করো এখানে, দেখো একটু খেয়াল করো ভাইয়া। ওকে, দেখো উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয়টা হচ্ছে আমার মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়। তাহলে উৎপাদন ব্যয়ের বদলে আমি কি লিখতে পারি? মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয়। এটা আমি লিখতে পারি কি বলতো? উৎপাদন ব্যয়ের বদলতে আমি লিখতে পারি এইটা। আচ্ছা, আচ্ছা তাহলে এতটুকুর বদলে আমি কি লিখলাম? এটা লিখলাম। তারপরে কি আছে? প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। দেখো প্রশাসনিক উপরিব্যয় যোগ বিক্রয় উপরিব্যয়। আচ্ছা, তার মানে আমি এখান থেকে একটা বিষয় জানতে পারলাম যে মোট উপরিব্যয় কয়টা? মোট উপরিব্যয় হচ্ছে তিনটা। কি কি? একটা হচ্ছে কারখানা উপরিব্যয়, একটা হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, একটা হচ্ছে কি বিক্রয় উপরিব্যয়। তাহলে উপরিব্যয় কটা? তিনটা। আর এটা হচ্ছে কি আমার মুখ্য ব্যয়। আচ্ছা, তার মানে আমি বলতে পারি না যে মুখ্য ব্যয়ের সাথে, দেখো তার মানে কি আমি বলতে পারি যে মুখ্য ব্যয়ের সাথে যদি সবগুলো উপরিব্যয় যোগ করি, দেখো মুখ্য ব্যয়ের সাথে যদি কি বলতো সবগুলো উপরিব্যয় যোগ করি, খেয়াল করো ভাইয়া, দেখো মুখ্য ব্যয়ের সাথে, যে মুখ্য ব্যয়ের সাথে যদি সবগুলা উপরিব্যয় যোগ করি, আমি কি পাই? আমি মোট ব্যয় পাই। কি পাই বলতো ভাই? মোট ব্যয় পাই। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, সবগুলো উপরিব্যয় যোগ করলে আমরা কি পাবো? আমরা মোট ব্যয় পেয়ে যাবো। আচ্ছা, আর এই যে মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে কি পাই? আমরা বিক্রয় মূল্য পাই, আমরা জানি। আচ্ছা, আর এইটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। দেখো রূপান্তর ব্যয়ের সূত্র কি বলছে বলতো ভাইয়া? এখানে বলছে যে রূপান্তর ব্যয় কি? যে প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি, দেখো শ্রম আর মজুরি এক কথা, ঠিক আছে? প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরির সাথে কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয় কোনগুলা? এই যে এগুলা, ঠিক আছে? এই যে এগুলা। তাহলে প্রত্যক্ষ শ্রম এর সাথে যদি আমরা কারখানা উপরিব্যয়টা যোগ করি, আমরা কি পাবো? আমরা রূপান্তর ব্যয়টা পাবো। এই রূপান্তর ব্যয়টা খুব ইম্পর্টেন্ট, ক নাম্বার কোশ্চেনে অনেক সময় আসে, এমসিকিউ তো আসবেই। ওকে, চলো দেখো এখানে বলছে যে কারখানা উপরিব্যয় কোনটা। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে, দেখো বুঝছো কাহিনী, এই যে কি বলছে যে কারখানা উপরিব্যয় কোনটা? কারখানা উপরিব্যয়। আচ্ছা দেখো সিম্পল ব্যাখ্যা করো, এই যে আমরা মুখ্য ব্যয়ের সাথে তোমার কি কারখানা উপরিব্যয় যোগ করলে কি পাই? উৎপাদন ব্যয় পাই।
উৎপাদন ব্যয় পাই। আচ্ছা, এখন ধরো ধরো আমি এই কারখানা উপরিব্যয়টাকে এই পাশে নিয়ে এসে পড়লাম, তাহলে এই পাশে নিয়ে এসে পড়লে কি হবে? উৎপাদন ব্যয় মাইনাস ছিল কি ছিল পাঁচের, এখন কি হবে মাইনাস, তাহলে উৎপাদন ব্যয় মাইনাস কারখানা উপরিব্যয়, তাহলে উৎপাদন ব্যয় থেকে কারখানা উপরিব্যয়টা মাইনাস করে দিলে আমরা কি থাকে, মুখ্য ব্যয়টা থাকে না? বুঝতে পারছো? খেয়াল করবে, মুখ্য ব্যয় আর কারখানা উপরিব্যয় যোগ করলে কি উৎপাদন ব্যয়, তাহলে উৎপাদন ব্যয় থেকে যদি আমরা কারখানা উপরিব্যয়টাকে মাইনাস করে দিই আর কি থাকে, শুধু মুখ্য ব্যয় থাকে। তাহলে এখানে বলছে কারখানা উপরিব্যয় কোনটা, দেখো আমি যদি উৎপাদন ব্যয় থাকে, দেখো দেখো আচ্ছা সরি, এখানে তোমার আসলে মুখ্য ব্যয় জানতে চাই না, এখানে জানতে চাচ্ছে কারখানা উপরিব্যয় কোনটা, ঠিক না? তাহলে তো আমি দেখো সিম্পল, আমি যদি উৎপাদন ব্যয় থেকে মুখ্য ব্যয়টা বাদ দিতে পারি, আমি যদি উৎপাদন ব্যয় থেকে মুখ্য ব্যয়টাকে বাদ দিতে পারি, তাহলে আর কে থাকে, শুধু কারখানা উপরিব্যয় থাকে। তাহলে বলতে পারি না যে উৎপাদন ব্যয় থেকে মুখ্য ব্যয়টা মাইনাস করে দিলাম আমরা কি পাই, কারখানা উপরিব্যয় পাই। তো এখানে এটাই বলছে যে কারখানা উপরিব্যয়, দেখো কি বলছে, বলছে এখানে যে কারখানা উপরিব্যয় কোনটা, যে উৎপাদন ব্যয় থেকে মুখ্য ব্যয়টা, দেখো খেয়াল করবে যে উৎপাদন ব্যয়, এখান থেকে যদি মুখ্য ব্যয়টা এই পাশে নিয়ে এসে আমরা মাইনাস করে দিই, তা আর কে থাকবে, এখানে আমার কারখানা উপরিব্যয় থাকবে। তো সিম্পল, দেখো ভাই উৎপাদন ব্যয় থেকে মুখ্য ব্যয় বাদ দিলে কি থাকে, কারখানা উপরিব্যয় থাকে, খুবই সিম্পল। ওকে, দেখো এরপরে কি বলছে, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামালের ব্যয় 60,000, শ্রমিকের মজুরি এত, কারখানার বিদ্যুৎ খরচ এত, রূপান্তর ব্যয় কত? বলতো ভাই রূপান্তর ব্যয় সূত্রটা কি ছিল বলো, রূপান্তর ব্যয়ের সূত্রটা কি ছিল বলতো ভাই? রূপান্তর ব্যয়ের সূত্র হচ্ছে প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা উপরিব্যয়। প্রত্যক্ষ মজুরি যুগ কি বলতো, যুগ আছে আমার কারখানা উপরিব্যয়। ওকে, আচ্ছা এবার দেখো ভাই প্রত্যক্ষ মজুরি, হ্যাঁ খেয়াল করে একটু ভাইয়া, এখানে বলছে কি বলছে, প্রত্যক্ষ মজুরি। তাহলে প্রত্যক্ষ মজুরি, দেখো মজুরি কোনো কিছু বলা নাই মানে কি, এটা প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ মজুরি কত, প্রত্যক্ষ মজুরি হচ্ছে কি আমার 50,000 টাকা। আর কারখানার সাথে জড়িত খরচ মানে কি, কারখানা উপরিব্যয় খরচ কত, যে কারখানা বিদ্যুৎ কত আমার হচ্ছে কি 10,000 টাকা। ওকে, তার মানে সিম্পল বিষয় খেয়াল করো, আমার এখানে প্রত্যক্ষ মজুরি হচ্ছে 50, আর এখানে আমার কারখানার বিদ্যুৎ হচ্ছে কত আমার 10, তাহলে 50, দেখো 50 আর 10 হচ্ছে আমার 60,000 টাকা। তাহলে এখানে হচ্ছে কত আমার 65,000, এই যে 60,000 টাকা হচ্ছে কি আমার রূপান্তর ব্যয়। ঠিক আছে, তাহলে রূপান্তর ব্যয় সূত্র আশা করি বোঝা গেছে, যে প্রত্যক্ষ মজুরির সাথে আমরা কারখানা উপরিব্যয়টা যোগ করলে আমরা কি পাবো, আমরা রূপান্তর ব্যয়টা পেয়ে যাবো। ওকে, নীলাচল ট্রেডার্সের সিমেন্টের কই মূল্য হচ্ছে 2,25,000, কই মূল্য কত, 2,25,000। ওকে, এরপরে কি বলছে, আচ্ছা কুলি খরচ কত, কুলি খরচ হচ্ছে আমার এখানে দেখো কুলি খরচ কত, 1,500 টাকা, টাক ভাড়া কত, 20,000 টাকা। আচ্ছা এবার খেয়াল করো ভাই, ওটার মুখ্য ব্যয় কত, কি বলছে বলতে ভাই, বলছে মুখ্য ব্যয় কত। আচ্ছা, তাহলে মুখ্য ব্যয় মানে হচ্ছে প্রত্যক্ষ খরচ কত, যেগুলো একদম সরাসরি জড়িত। আচ্ছা, তুমি যে পণ্য কিনছো এটা তো অবশ্যই কি এটা প্রত্যক্ষ খরচ, কাঁচামাল কইটা কি এটা প্রত্যক্ষ খরচ না, দেখো আমরা এখানে লিখছিলাম কিন্তু, খেয়াল করো এই দেখো এখানে এই যে মুখ্য ব্যয় কি থাকে, প্রত্যক্ষ কাঁচামাল থাকে, প্রত্যক্ষ শ্রম থাকে, প্রত্যক্ষ খরচ থাকে। ওকে, সবগুলো প্রত্যক্ষ, তাহলে কাঁচামাল তো অবশ্যই প্রত্যক্ষ, তাহলে লেখো 2,25,000, 2,25,000। তারপরে ওই কয়ের সাথে যে জড়িত খরচ, সরাসরি জড়িত, এগুলো তো প্রত্যক্ষ, কি কি আছে, কুলি খরচ 1,500, টাক ভাড়া 20,000, দেখো কুলি খরচ 1,500, ট্রাক ভাড়া 20,000। আচ্ছা, গুদাম ভাড়া, গুদাম ভাড়া কি প্রত্যক্ষ খরচ না, প্রত্যক্ষ কিন্তু না, খেয়াল করো ভাইয়া, মানে গুদাম ভাড়া, ধরো তুমি এখানে কি কিনছো, সিমেন্ট কিনছো, তাহলে সিমেন্ট তৈরি করতে কি গুদামটা সরাসরি জড়িত, মানে ধরো যে সিমেন্ট তৈরি করতে বালু লাগে, ইট লাগে, ধরো সামথিং লাগে, কিছু একটা লাগে, বাট গুদামটা কি সরাসরি সিমেন্টের সাথে জড়িত? বা তুমি যে সিমেন্ট কিনছো, ক্রয় করা থেকে শুরু করে অফিসে আনা পর্যন্ত যে খরচ বা গুদামে আনা পর্যন্ত যে খরচ, ওইটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। বাট গুদাম বাড়ানোর প্রত্যক্ষ খরচ না, তুমি গুদামে আনতে গিয়ে মাঝপথে যা যা খরচ হবে এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ, বাট গুদাম বাড়াটা কিন্তু প্রত্যক্ষ খরচ না। ধরো এই যে পাঞ্জাবি, এই পাঞ্জাবি তৈরি করতে এই গুদামটা কি সরাসরি জড়িত, ধরো যে এই কাপড়টা ছাড়া পাঞ্জাবি হবে না, কাপড়টা জড়িত সরাসরি, সেলাই ছাড়া পাঞ্জাবি হবে না, সেলাইটা সরাসরি জড়িত, ডিজাইন ছাড়া পাঞ্জাবি হবে না, ডিজাইনটা সরাসরি জড়িত। বাট গুদামটা বা অফিসটা এটা কি পাঞ্জাবি তৈরি করতে সরাসরি জড়িত না, সরাসরি জড়িত, তার মানে কি এটা তোমার মুখ্য ব্যয়তে আসবে না। তার মানে হচ্ছে 2,25,000, 1,500, 20,000, তো যোগ করলে হচ্ছে কত, আমরা তো যোগ করলে এখানে আমার হবে, দেখো 2,25,000, 1,500, 20,000, 2,46,500, এই যে
46,500 টাকা। ঠিক আছে ভাই, খুবই সিম্পল। ওকে, তারপর দেখো, তারপর বলছে যে 100টি পোশাক তৈরির মুখ্য ব্যয় কত? মুখ্য ব্যয় হচ্ছে আমার 40,000। মুখ্য ব্যয় কত? 40,000। এবং মোট ব্যয় কত? মোট ব্যয় হচ্ছে আমার 30,000। আচ্ছা, তাহলে মোট উপরি ব্যয় কত? আচ্ছা, মোট উপরি ব্যয় কত? দেখো ভাই, আচ্ছা একটু চলুন দেখেন, দেখি একটু পিছনে যা। দেখো দেখো আমরা কি বলছিলাম, দেখো এই যে মোট ব্যয়, এই যে আমরা যে এই সূত্র লিখছিলাম, এটা কার সূত্র ছিল? মোট ব্যয়ের সূত্র ছিল। মোট ব্যয়ের কি বলতে আমরা এই সূত্র আমরা লিখছিলাম। তাহলে মোট ব্যয় কি? যে মুখ্য ব্যয়ের সাথে 3টা উপরিব্যয় যোগ করলে, মুখ্য ব্যয়ের সাথে 3টা উপরিব্যয় যোগ করলে আমরা কি পাই? মোট ব্যয় পাই। সিম্পল দেখো ভাইয়া, এই যে মুখ্য ব্যয়, এই মুখ্য ব্যয়ের সাথে সবগুলো উপরিব্যয় মানে মোট উপরিব্যয় যোগ করলে, মোট উপরিব্যয় যোগ করলে আমরা কি পাই? আমরা মোট ব্যয় পাই। ঠিক না? দেখো তোমরা খেয়াল করবে যে মুখ্য ব্যয়ের সাথে সব দেখো, এই যে কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, তারপরে কি আছে বলতো আমার বিক্রয় উপরিব্যয়, সবগুলো উপরিব্যয় যোগ করে আমরা কি পাই? সবগুলো উপরিব্যয় যোগ করলে আমরা কি বলতো মোট ব্যয় পাই। আচ্ছা, তাহলে এবার তুমি খেয়াল করো, দেখো এবার তুমি খেয়াল করো ভাইয়া, দেখো এখন বলছি দেখো আমার প্রশ্ন বলছিল যে উপরিব্যয় বের করো। তাহলে উপরিব্যয় বের করার সিস্টেমটা কি? যে মোট ব্যয় থেকে আমি যদি মুখ্য ব্যয়টা, এখন ছিল 5 চিহ্ন, মুখ্য ব্যয়টা ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে আমি যদি মোট উপরিব্যয় বের করতে চাই, মোট উপরিব্যয় বের করতে চাই, আমার আসলে এখানে মোট ব্যয় থেকে, যে মোট ব্যয় থেকে দেখো আমি যদি আসলে তোমাকে তো মুখ্য ব্যয়টা মাইনাস করে দিতে পারি। দেখো ভাইয়া, মোট ব্যয় থেকে আমি যদি আসলে মুখ্য ব্যয়টা মাইনাস করে দিই, আমি কি পাবো? আমার মোট উপরিব্যয়টা পেয়ে যাবো। ওকে, তাহলে মোট ব্যয় থেকে কি মুখ্য ব্যয় মাইনাস করতে হবে। ওকে, দেখো বলছে মোট ব্যয় কত? 60,000। তাহলে 60,000 থেকে মুখ্য ব্যয় কত? 40। তাহলে মোট ব্যয় থেকে মুখ্য ব্যয়টা মাইনাস করতে হবে। তাহলে 60 থেকে 40 বাদ দিলে কত? 20,000 টাকা। এই যে 20,000 টাকা, খুবই সিম্পল। ওকে, চলো বই প্রস্তুত, দেখো বই মানে বইয়ের ক্ষেত্রে বই, হ্যাঁ বই প্রস্তুতে বা বই তৈরি করতে কোনটা প্রত্যক্ষ মানে সরাসরি জড়িত কাঁচামাল কোনটা? দেখো বই প্রস্তুতে বাঁশ লাগে? লাগে না তো। সুতা লাগে? সুতা লাগে, বাট সুতা ছাড়াও তো বই হইতে পারে। সুতাটা কিন্তু ধরো যেখানে যে তোমার ডিজাইনটা করছে, বোতাম করছে, এগুলো কিন্তু সরাসরি কাঁচামাল না, পরোক্ষ কাঁচামাল। ওকে, তাহলে সুতা হচ্ছে পরোক্ষ, বাট কাগজ তো লাগবে, কাগজ ছাড়া তো বই হবে না। তার মানে কি কাগজটা হচ্ছে কি আমার একদম প্রত্যক্ষ কাঁচামাল, আখের ছোবড়া তো দরকারই নাই। ওকে, কোনটি প্রত্যক্ষ আছে? দেখো তোমরা দেখো খেয়াল করো ভাইয়া, এই যে আমরা বললাম না যে তোমার একটা হচ্ছে কি আমার প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল। আচ্ছা, তারপর হচ্ছে আমার প্রত্যক্ষ শ্রম বা মজুরি, শ্রম বা মজুরি। আচ্ছা, এই যে দুই দেখো এখানে কি পাইছি আমরা, খেয়াল করতে ভাইয়া, প্রথম পাইছি আমরা প্রত্যক্ষ কাঁচামাল, এই যে প্রত্যক্ষ কাঁচামাল, এটা বললাম আমরা 1 নম্বরে। 2 নম্বরে কি পাইছি? প্রত্যক্ষ শ্রম অথবা কি বলতো প্রত্যক্ষ মজুরি, এটা পাইছি আমরা 2 নম্বরে। তাহলে এই দুইটা ছাড়াও আরেকটা প্রত্যক্ষ ছিল, কি ছিল বলতো ভাইয়া? প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ। এই যে বললাম না প্রত্যক্ষ খরচটা, এই প্রত্যক্ষ খরচটা দেখো এটাও কিন্তু প্রত্যক্ষ খরচ, এটাও কিন্তু প্রত্যক্ষ খরচ। তাহলে এটা বেশ কম কি, এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ শ্রম বাদে, প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ শ্রম বাদে অন্যান্য মানে আরো কিছু প্রত্যক্ষ খরচ আছে ওইগুলা। ঠাকুর ভাইয়া, প্রত্যক্ষ কাঁচামাল এটাও কিন্তু প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রম এটাও কিন্তু প্রত্যক্ষ খরচ। কিন্তু এই দুইটা ছাড়া, প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ শ্রম ছাড়া আরো কিছু প্রত্যক্ষ খরচ আছে, এবং ওই প্রত্যক্ষ খরচগুলোকে আমরা কি বলি জানো? ওই প্রত্যক্ষ খরচগুলোকে আমরা বলি যে অন্যান্য প্রত্যক্ষ খরচ। আর এই অন্যান্য প্রত্যক্ষ খরচকে বলা হয় আরোপণযোগ্য খরচ, আরোপণযোগ্য খরচ। বুঝতে পারছো? এবং এই খরচগুলিকে আমরা সরাসরি চিহ্নিত করা যায়। দেখো এই যে তোমার প্রত্যক্ষ কাঁচামাল এটাও কিন্তু সরাসরি চিহ্নিত করা যায়, প্রত্যক্ষ শ্রম এটাও সরাসরি, দেখো সরাসরি চিহ্নিত করা যায় যেগুলোকে, এগুলো কি মুখ্য ব্যয় বলে। তাহলে এই তিনটাই কি সরাসরি চিহ্নিত করা যায়, এগুলোকে কি বলে আমার মুখ্য ব্যয় বলে, সবগুলোকে আমার সমষ্টি। ওকে, সরাসরি চিহ্নিত করা যায়। ওকে, চিহ্নিত করা যায়। এখানে তোমার তিনটা কি ধরো যে এটাকেও চিহ্নিত করা যায়, এটাকেও চিহ্নিত করা যায়, এবং কি বলতো আমার তোমার এইটাকেও কি বলতো চিহ্নিত করা যায়। কিন্তু এখানে আরোপণযোগ্য খরচ, আরোপণযোগ্য খরচ কিন্তু এই তিনটা না, শুধুমাত্র যে অন্যান্য যে প্রত্যক্ষ খরচগুলো আছে কাঁচামাল আর শ্রম বাদে অন্যান্য যে প্রত্যক্ষ খরচ আছে ওইগুলোকে বলা হয় কি বলতো শুধুমাত্র
আরোপণযোগ্য খরচ। খুবই সিম্পল ভাই। এখন এই খরচগুলো কোনটা দেখো, এখন কি কি বলছে, এগুলো হচ্ছে খরচ। দালান কোঠা নির্মাণে বিশেষ কংক্রিট মিক্সারের বালা, বিশেষ কংক্রিট মিক্সারের বালা, এগুলো কি তোমার অন্যান্য প্রত্যক্ষ খরচ বা আরোপণযোগ্য খরচ। স্থাপত্য নকশা, এই যে নকশা বানাইলে বা ধরো যে এই নকশাতে অনেকে আরো কিছু বলে, ধরো তোমার ছাঁচ, হ্যাঁ নকশা বলো, অথবা ধরো যে অনেকে বলে ছাঁচ বানানো, ছাঁচ বা ফর্মা, হ্যাঁ কি বলবো তো, এটা অনেক সময় বলে যে ছাঁচ বা ফর্মা, ছাঁচ বা ফর্মা, ঠিক আছে। আচ্ছা, তারপরে জুতা তৈরি, দেখো জুতা তৈরি বিভিন্ন ফর্মা বা ছাঁচ উল্লেখ আছে, ওকে। তারপর ধরো যে তোমার দরপত্রের কই মূল্য, বমন বি, এগুলো কি, এগুলো হচ্ছে আমার সবগুলা প্রত্যক্ষ খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং কি আরোপণযোগ্য খরচ, ওকে। দেখো এখানে কোনটা বলতে হবে, স্থাপত্য নকশা, দেখো যে আছে স্থাপত্য নকশা প্রণয়ন খরচ, যে স্থাপত্য নকশা প্রণয়ন খরচ। এছাড়া কিন্তু দেখো এখানে তোমার এই যে বিক্রয় পরিবহন, কি বিক্রয় করতে গিয়ে খরচ হয়েছে, এটা কি বিক্রয় উপরিব্যয়। জ্বালানি কি কারখানার মধ্যে লাগে, কারখানা উপরিব্যয়। টেলিফোন কি অফিসে লাগে, সুতরাং কি অফিস উপরিব্যয়। শুধু এটা কি, এটা হচ্ছে আমার প্রত্যক্ষ খরচ, ওকে। পরোক্ষ খরচ মানে দেখো আমার এই যে আন্ত পরিবহনকে তোমার পণ্যটা মানে গোদামে আনতে লাগে, কই পরিবহন, এটা তো প্রত্যক্ষ, তার মানে এটা হবে না। বলছে পরোক্ষ কোনটা, তাহলে প্রত্যক্ষ গুলো বাদ দাও, আন্ত পরিবহন প্রত্যক্ষ। ডক চার্জ, বিদেশ থেকে পণ্য আনতে লাগে, এটা কি আমার প্রত্যক্ষ। কুলি খরচ, এটা কি আমার প্রত্যক্ষ, পণ্য ওঠানামার কথাতে লাগে, বা ধরো আমি বেন দিয়ে পণ্যটা আনলাম, বাট এটা কি আমার মানে তোমার গুডাউনে রাখতে হবে, তো আমি রাখবো না, একজন কুলি রাখবে, তো কুলির খরচ, এটাও কি আমার প্রত্যক্ষ খরচ। বাট আমরা প্রচারণা করি কেন, পণ্যটা বিক্রয় করার জন্য, বিজ্ঞাপন দিই কেন, পণ্যটা বিক্রয় করার জন্য। তো বিক্রয় করার জন্য আমরা যা যা করি সবগুলো হচ্ছে আমার বিক্রয় উপরিব্যয়। তো আমরা এখানে পরোক্ষ খরচ কোনটা, আমার বিক্রয় উপরিব্যয়, দেখো ঠিক আছে। দেখো যতগুলো দেখা করবে, যতগুলো উপরিব্যয় আছে সবগুলোই কি, সবগুলোই কিন্তু পরোক্ষ খরচ। যতগুলো উপরিব্যয় আছে সবগুলোই কি, সবগুলো হচ্ছে পরোক্ষ খরচ। তার মানে এখানে কি 95, এটা বিক্রয় উপরিব্যয়, এটা হচ্ছে কি পরোক্ষ খরচ। কোনটি প্রশাসনিক উপরিব্যয়, দেখো প্রশাসনিক অফিসের সাথে জড়িত, কোনো বলতে পারে কারখানার বা কারখানা উপরিব্যয়। অগ্নিবীমা, অগ্নিবীমা করা হয় কারখানার জন্য, কারখানা উপরিব্যয়। বিজ্ঞাপন খরচ বিক্রয় উপরিব্যয়। বলছে প্রশাসনিক বা অফিসের উপরিব্যয় কোনটা, টেলিফোন বা টেলিগ্রাম, নাকি আমরা অফিসে ইউজ করি, অফিসের উপরিব্যয়, ওকে। বিক্রয় উপরিব্যয় কোনটা, দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো বিক্রয় উপরিব্যয় কোনটা। আচ্ছা দেখো খেয়াল করো ভাই, বিক্রয় উপরিব্যয় কোনটা, আচ্ছা একটু খেয়াল করো ভাই। এখানে দেখো আমরা এখানে একটা মোট ব্যয়ের প্রশ্ন পড়ছিলাম, মনে আছে তোমাদের, মোট ব্যয়, ওকে করেছিল, এই যে দেখো তোমার আমার মোট ব্যয়ের প্রশ্ন। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা হ্যাঁ, এই যে মোট ব্যয়ের প্রশ্ন পড়ছিলাম, মনে আছে তো, এই যে দেখো মোট ব্যয়ের সূত্র হচ্ছে এইটা। আচ্ছা এবার, এবার একটু খেয়াল করো ভাইয়া। আচ্ছা এই যে মোট ব্যয়, এটা হচ্ছে মোট ব্যয়। আচ্ছা এখন ধরো, ধরো এই মোট ব্যয় হচ্ছে কেমন, মুখ্য ব্যয়, কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, এই সবগুলা বিক্রয় উপরিব্যয়, সবগুলা যোগ করলে আমরা কি পাই, সবগুলা যোগ করলে আমরা পাই মোট ব্যয়, ঠিক না। আচ্ছা এখন হচ্ছে মুখ্য ব্যয় আর কারখানা উপরিব্যয়, এই দুটাকে কি বলে, উৎপাদন ব্যয় বলে। মুখ্য ব্যয়ের সাথে দেখো, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যেগুলো কি পাই, উৎপাদন ব্যয় পাই। তাহলে লিখতে পারবো উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। আচ্ছা এই উৎপাদন ব্যয়ের সাথে আমরা কি যোগ করি, প্রশাসনিক উপরিব্যয়, উপরিব্যয় এবং কি বলতো আমরা বিক্রয় উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। আচ্ছা তো এটা হচ্ছে আমার মোট ব্যয়ের সূত্র। আচ্ছা এখন এই মোট ব্যয় থেকে দেখো, এই মোট ব্যয় থেকে দেখো এখানে তোমার এই যে উৎপাদন ব্যয়, এটা কি আমার প্লাস চিহ্ন আছে, এটাও আমার প্লাস চিহ্ন আছে, এটাও কি। এখন দেখো আমি যদি তোমার আসলে শুধুমাত্র বিক্রয় উপরিব্যয়টা বের করতে চাই, তাহলে বিক্রয় উপরিব্যয়ের সূত্র কি এটা হইতে পারে না, যে মোট ব্যয় থেকে আমরা উৎপাদন ব্যয় আর প্রশাসনিক উপরিব্যয়টা মাইনাস করে দেব। যে মোট ব্যয় থেকে কি, মোট ব্যয় থেকে আমরা উৎপাদন ব্যয় আর প্রশাসনিক উপরিব্যয় মাইনাস করলে কি পাবো, আমরা বিক্রয় উপরিব্যয়, মানে এটা এক পাশে থাকবে। তাহলে মোট ব্যয় থেকে উৎপাদন ব্যয় বাদ দিব, প্রশাসনিক উপরিব্যয় বাদ দিব, বাদ দিলে আমরা কি পাবো, বিক্রয় উপরিব্যয়টা পাবো। এটা বলতে পারি না আমরা। তো সেম দেখো এখানে এটাই করছে, দেখো সেম এখানে এটাই করছে। দেখো বলছে বিক্রয় উপরিব্যয় কোনটা, তো দেখো তোমার এই যে মোট ব্যয়, মোট ব্যয় থেকে দেখো, মোট ব্যয় থেকে কি আমরা উৎপাদন ব্যয় বাদ দিছি, দেখো এই যে মাইনাস করছি, দুইটাই মাইনাস ব্র্যাকেট দিয়া, যে উৎপাদন ব্যয় এটাও মাইনাস, আবার যে পাশে মাইনাসে মাইনাস, এটাও মাইনাস, প্রশাসনিক উপরিব্যয় এটাও মাইনাস। তাহলে মোট ব্যয় থেকে আমরা এখানে কি বলতো তোমার, তোমার এই যে উৎপাদন ব্যয় বাদ দিয়েছি, প্রশাসনিক উপরিব্যয়ও বাদ দিছি, বাদ দিলে আমরা কি পাইছি, বাদ দিলে আমরা বিক্রয় উপরিব্যয়টা পাইছি। সিম্পল না ভাই, একদম একদম সিম্পল, ওকে। আচ্ছা চলো
পরোক্ষ মজুরি কোনটা? দেখো পরোক্ষ মজুরি, দেখো তুমি একটা পণ্য প্যাকেট করবা, প্যাকেট করতে যে মজুরি, এটা কি পণ্যের সাথে সরাসরি জড়িত? এটা তো তোমার আসলে পরোক্ষ না, প্রত্যক্ষ, ঠিক না? এটা কি তোমার পরোক্ষ না, নাকি প্রত্যক্ষ হবে। কাঁচামালের পরিবহন খরচ কাঁচামালের সাথে সরাসরি জড়িত, এটা প্রত্যক্ষ হবে। কারখানার মেশিন যে চালায়, ধরো যে আসলে এই মেশিন দিয়ে কারখানাতে এই পাঞ্জাবিটা ধরো সেলাই করছে, সে তো পাঞ্জাবিটা তৈরির ক্ষেত্রে সরাসরি জড়িত, এটা কি আমার প্রত্যক্ষ খরচ। আচ্ছা, বলছে পরোক্ষ কোনটা? পরোক্ষ হচ্ছে কারখানার দারোয়ানের মজুরি। দারোয়ান কি করে? কারখানা পাহারা দেয়, সে কিন্তু এই পাঞ্জাবি তৈরির সাথে বা পণ্য তৈরির সাথে সরাসরি সম্পৃক্ত না। তার মানে এটা কিন্তু কারখানা দারোয়ানের মজুরি, এটা কারখানার সাথে জড়িত, দেখে কারখানা উপরই বেইতে যাবে, বাট এটা কিন্তু আমার কি প্রত্যক্ষ কোনো খরচ না, প্রত্যক্ষ কোনো মজুরি না, এটা হচ্ছে পরোক্ষ মজুরি। তাহলে উত্তর কোনটা? কারখানার দারোয়ানের মজুরি। প্রত্যক্ষ হচ্ছে পণ্যটা তৈরির সাথে সরাসরি সম্পর্কিত, আর পরোক্ষ হচ্ছে পণ্য তৈরির সাথে সরাসরি সম্পর্কিত না। দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে আরোপণ খরচ পড়ছিলাম না, 4টা মনে আছে? ওই যে তোমার নকশা করে, দেখো ওই যে মনে আছে কিনা তোমাদের? আরোপণযোগ্য খরচ, এই দেখো, এই যে এগুলো কি বলছিলাম আমরা, যে আরোপণযোগ্য খরচ বলছিলাম না? এই 4টা, দেখো এই 4টার কোনটা আছে এখানে? দেখো এই যে আছে, কিন্তু এখানে কি আছে? এই যে নকশা প্রণয়ন খরচ, নকশা প্রণয়ন, যে স্থাপত্য নকশা বা ডিজাইন, এই খরচগুলো কি আমার আরোপণযোগ্য খরচ বা কি অন্যান্য প্রত্যক্ষ খরচ। ওকে, কোনটি কারখানা উপরিবি? দেখো শ্রমিকের মজুরি কিছু নাই, মানে কি এটা প্রত্যক্ষ মজুরি। তাহলে কারখানা উপরিবিতে কি কি আসে বলছিলাম বলতো ভাই? কারখানা উপরিবিতে কি কি আসে বলো? কারখানা উপরিবিতে আমরা বলছিলাম কি কি আসে বলতো? পরোক্ষ পরোক্ষ কাঁচামাল আসবে, পরোক্ষ মজুরি আসবে, কারখানার সাথে জড়িত খরচ। 3টা: পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, কারখানার সাথে জড়িত খরচ। এবার দেখো ভাই, এখানে শ্রমিকের মজুরি কিছু নাই, মানে এটা কি প্রত্যক্ষ, তাহলে এটা হবে পরোক্ষ মজুরি হলে হইতো, প্রত্যক্ষ হলে হবে না, মানে এটা ভুল, বাদ। আপ্যায়ন করছে, অফিসে কেউ আসলে আপ্যায়ন করতে, অফিসের সাথে জড়িত, অফিস ও প্রশাসনিক উপরিবেতে যাবে, এটাও বাদ। বিজ্ঞাপন দিয়ে বিক্রয়ের জন্য, বিক্রয় উপরিবে, এটাও বাদ। যন্ত্রপাতি থাকে কারখানায়, যন্ত্রপাতির অপচয় হলে কি কারখানার সাথে জড়িত খরচ, সুতরাং এটা হচ্ছে আমার কি কারখানা উপরিবে যাবে। কোনটি প্রশাসনিক উপরিবে? আচ্ছা, প্রশাসনিক দেখো বিদ্যুৎ পানিকে আমরা কারখানায় ব্যবহার করি, এটা হচ্ছে কারখানা উপরিবে। ওকে, তাহলে এটা হবে না, বলছে প্রশাসনিক কোনটা? বিক্রয় কর্মী বেতন দিয়ে বিক্রি করার জন্য, বিক্রয় উপরিবে, এটাও হবে না। পৌরকর, পৌরকর হচ্ছে আমার কারখানার যে আমি স্থাপন করছি ওইখানে একটা কর দেওয়া লাগে, হচ্ছে পৌরকর, বা পৌরসভার আন্ডারে থাকলে যে কর দেওয়া লাগে, এটা হচ্ছে কি কারখানা উপরিবেই, এটাও হবে না। হবে কোনটা? ছাপা ও মনিহারি। দেখো অফিস ও প্রশাসনিক উপরিবেই, অফিসের মধ্যে কি লাগে? ছাপা ও মনিহারি, মানে কি কাগজ, কলম, পেন্সিল, রাবার, এগুলো কি কারখানায় লাগে? না। এগুলো বিক্রি করতে লাগে? না, এগুলো অফিসের মধ্যে লাগে, এটা হচ্ছে অফিস উপরিবেই। পৌরকর কি? পৌরকর হচ্ছে আমার কারখানা উপরিবে, কারখানা স্থাপন করলে কি পৌরকর দেওয়া লাগে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট যে আমরা জুতা তৈরির ক্ষেত্রে, দেখো জুতা তৈরির ক্ষেত্রে যে আরোপণযোগ্য খরচ, ওই যে আমরা 4টা খরচ উল্লেখ করছিলাম না? দেখো আরোপণযোগ্য খরচ কোনটা? যে ছাঁচ বা ফর্মা তৈরি, মনে আছে? ছাঁচ বা ফর্মা তৈরি, এটা আমার আরোপণযোগ্য খরচ। বিক্রয় উপরিবে কোনটা? মানে বিক্রয় করতে গেলে আসলে কোন খরচটা হয় বলতো? বিক্রয় করতে গেলে কিন্তু আমার বিজ্ঞাপন দেওয়া লাগে, তাহলে বিজ্ঞাপনের যে খরচটা, এটা হচ্ছে কি আমার বিক্রয় উপরিবেই। ছাপা মানে অফিসে লাগে, অফিস উপরিবেই। বিদ্যুৎ ও টেলিফোন বিল, টেলিফোন অফিসে লাগে, অফিস উপরিবেই। আসবাবপত্রের মেরামত, আসবাবপত্র অফিসে থাকে, আসবাবপত্রের মেরামতটা অফিস উপরিবেই। কিন্তু যন্ত্রপাতি থাকে কারখানায়, যন্ত্রপাতির মেরামত কারখানা উপরিবেই। ভালো করে কিন্তু ডিফারেন্সটা বুঝতে হবে ভাই, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকটা পড়ো, দেখো কি বলছে। মুখ্য ব্যয় 50,000 টাকা, কারখানা উপরিবেই 10,000 টাকা, প্রশাসনিক উপরিবেই 5,000 টাকা, বিক্রয় উপরিবেই কত? 3,000 টাকা। আচ্ছা, এখন দেখো আমি এখানে মুড বে, দেখো এখানে তুমি খেয়াল করো, এখানে দেখো প্রথম হচ্ছে তুমি বের করো মুড বে কত। দেখো মুড বে হচ্ছে কি আমার মুখ্য ব্যয়ের সাথে আমি কারখানার উপরে যোগ করছি, মুখ্য ব্যয় কত? 50। দেখো খেয়াল করো, মুখ্য ব্যয় কত? 50। এর সাথে যোগ করো আমার কি, যোগ করো কারখানার উপরে ব্যয় কত? 10,000। এর সাথে যোগ করো প্রশাসনিক উপরে ব্যয় কত? 5,000। এর সাথে যোগ করো বিক্রয় উপরে ব্যয় কত? 3,000। তাহলে এবার যোগ করে দেখো আমার মোট ব্যয় কত আসে, দেখো তো ভাইয়া। 50, 10, 60, 60, 65, 69,000 নাকি? মোট ব্যয় হচ্ছে আমার 69,000। এটা কি বলতো ভাই? এটা হচ্ছে আমার মোট ব্যয়। কি বলতো ভাই? এটা হচ্ছে আমার মোট ব্যয়। আচ্ছা আচ্ছা, মোট ব্যয়। এখন মুনাফা কিন্তু বলছে মোট ব্যয়ের 20%। মোট ব্যয় তো দেওয়াই আছে, মোট ব্যয় কত? 69,000। এই 69,000-এর 20% হচ্ছে কি আমার মুনাফা। তাহলে বের করো 69,000-এর 20% কত আসে। দেখো 69,000-এর 20% বের করো, 13,800। এটা হচ্ছে মুনাফা। তাহলে যোগ করো মুনাফা, যোগ করো মুনাফা
13,800। আচ্ছা, এবার খেয়াল করো ভাই কি বলছে এখানে। আচ্ছা, তার মানে হচ্ছে এই দেখো মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে আমরা কি পাই? বিক্রয় মূল্য পাই। বিক্রয় মূল্য হবে এখানে, দেখো বিক্রয় মূল্য কত আছে আমার এখানে। ওকে, 82,000, এটা হচ্ছে কি আমার বিক্রয় মূল্য। আচ্ছা, এখন বলছি বিক্রয়ের পরিমাণ কত? 82,800। পাইছো? এটা কি ভুল করলাম? 82,000 হবে নাকি 69, 13,800, 82,800 অপশনে নাই নাকি এটা? পাইছো অপশনে কোথাও? মুনাফা হচ্ছে মোট ব্যয়ের 20%, তাহলে 50, 60, 65, 69 এর 20%, ঠিক তো হওয়ার কথা। ওকে, 82,800 চাই, উত্তর হচ্ছে কি আমার 82,800। উত্তর তো এখন অপশনে দেখতে পাচ্ছি না। 82,800 নাকি ঠিকঠাক আছে সবকিছু? চলো আবার একটু দেখি। 50,000, 10,000, 5,000, বিক্রয় পড়বে 3,000। ও আচ্ছা, সরি, এখানে তো তোমার এখানে ভুল লেখছে। তোমার যে যোগ করলে তোমার আসলে 69 না, তোমার 68,000 টাকা হবে। এখানে ভুল করছি। তার মানে এখানে আমার বের করতে হবে 68,000। দেখো এখানে বের করতে হবে কি আমার 68,000 20% বের করতে হবে। ওকে, বের করতে হবে 68,000। দেখো 68,000 20% কত আসে বলো তো আমার? 68,000 20%, 13,600। এবার যোগ করো মুনাফা, 13,600, 13,600 যোগ করলে হচ্ছে আমার 68,000 যোগ 13,600, 81,600। এই যে 81,600, এটা হচ্ছে উত্তর। ওকে, তার মানে মুনাফার পরিমাণ কত বলতো ভাই? দেখো বলছে মুনাফার পরিমাণ কত বলা হচ্ছে। মুনাফার পরিমাণ কত? দেখো মুনাফা কত আমার 13,600। 13,600 মোট উপরিব্যয়, উপরিব্যয় মানে সবগুলো উপরিব্যয় যোগ করো। দেখো কারখানা উপরিব্যয় 10, প্রশাসনিক উপরিব্যয় 5, 10 আর 5 কত? 15, আর বিক্রয় উপরিব্যয় 3, তাহলে 15 আর 3 কত? 18। তাহলে মোট উপরিব্যয় কত? মোট উপরিব্যয় হচ্ছে আমার 18,000 টাকা। ওকে, বিক্রিত পণ্যের ব্যয়। দেখো বিক্রিত পণ্যের ব্যয় সিম্পল, আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কেমনে বের করি বলো তো ভাইয়া? দেখো দেখো তোমার এখানে হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত, এর সাথে আমরা কি যোগ করব? যোগ করব আমরা তোমার উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়, তো বলতে পারে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত, এর সাথে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করে আমরা কি পাবো? আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, আর এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে তৈরি পণ্যের সমাপনী মজুত বাদ দিব। তাহলে আমরা যদি তৈরি পণ্যের সমাপনী মজুত বাদ দেই, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, এখন এখানে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, তাহলে এই যে বিক্রয়যোগ্য, দেখো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে আমরা কি করবো? এখান থেকে আমরা তোমার তৈরি পণ্যের সমাপনী মজুতটা বাদ দিব। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে কি বলতো আমরা যে তৈরি পণ্যের সমাপনী মজুত কেউ বলতো এটা বাদ দিব। বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাবো। খুবই সিম্পল। ওকে, চলো নেক্সটে যাই। কুরিনকে কেন বিক্রয় উপরিব্যয় বলা হয়? দেখো বিক্রয় উপরিব্যয় মানে কি? যেটা আসলে বিক্রয়ের কারণে তৈরি হয়েছে, যেই ব্যয়টা বিক্রয়ের কারণে হয়েছে, তাহলে এটা হচ্ছে কি মানে বিক্রয় উপরিব্যয়। তাহলে কুরিন মানে কি? তুমি দাঁড়ে বিক্রি করছিলা এবং কি এখন তুমি যার কাছে দাঁড়ে বাকিতে বিক্রি করছিলা, সে তোমাকে টাকা দিচ্ছে না, টাকাটা মাইরা দিচ্ছে, এটা হচ্ছে কুরিন। তাহলে এই কুরিনটা আসলে কেন তৈরি হয়েছে? কারণ এটা তোমার বিক্রয়ের ফলে এই খরচটা তৈরি হচ্ছে, এজন্য কি বিক্রয় উপরিব্যয়। তার মানে হচ্ছে বিক্রয় থেকে সৃষ্টি। তাহলে কি বিক্রয়? নগদ বিক্রি থেকে সৃষ্টি না, নগদ বিক্রি থেকে সৃষ্টি না, এটা হচ্ছে কি দাঁড়ে বিক্রি থেকে সৃষ্টি, এজন্য কি বিক্রয় উপরিব্যয়। ওকে, তো নর্মালি বিক্রয় থেকে সৃষ্টি হইলেই বিক্রয় উপরিব্যয়, কিন্তু কুরিনের সাথে তো নগদের বিক্রয়ের কোনো সম্পর্ক নাই, তার মানে এই অপশনটা হবে না, হবে কি দাঁড়ে বিক্রি থেকে সৃষ্টি। ওকে, কোনটি বিক্রয় উপরিব্যয়? দেখো বিক্রয় উপরিব্যয় কোনটা? যারা বিক্রয়ের সাথে জড়িত। দেখো কি যে বিজ্ঞাপন, আমরা বিজ্ঞাপন দিই কেন? বিক্রয়ের জন্য। আর মনিহারে হচ্ছে অফিস উপরিব্যয়, কারখানার বাইরে হচ্ছে কারখানা উপরিব্যয়, টেলিফোন হচ্ছে অফিস উপরিব্যয়। ওকে, রাজীব ফুড প্রোডাক্টের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত 10,500 টাকা। প্রারম্ভিক কত? 10,500। উৎপাদিত পণ্যের ব্যয় কত? উৎপাদিত পণ্যের ব্যয় হচ্ছে আমার 60,000 টাকা। এবং উৎপাদিত পণ্যের সমাপনী মজুত কত?
5,500 টাকা। আচ্ছা, উৎপাদিত পণ্য মানে কি? তৈরি পণ্য, এক কথা তৈরি পণ্য। আচ্ছা, বিক্রিত পণ্যের মান বসাও। এই দেখো, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মানে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত 10,500, তাহলে মান বসাও। এই দেখো, এই যে 10,500, 10,500, হ্যাঁ দেখো 10,500, এটা কি তৈরি পণ্য বা উৎপাদিত পণ্য, এক কথায় প্রারম্ভিক মজুত 10,500। ওকে, এরপরে উৎপাদিত পণ্যের ব্যয় কত? 60,000, ঠিক না? তাহলে ব্যয় হচ্ছে যে উৎপাদিত পণ্যের ব্যয়, এই যে 60,000, যোগ করলে আসবে কত আমার? 70,500। মাইনাস করবো উৎপাদিত পণ্যের সমাপনী মজুত, সমাপনী কত? 5,500, মাইনাস করো 5,500, মাইনাস করলে এখানে আসবে 70,500 থেকে 5,500, 65,000 টাকা। এবং এটা কি? এটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত আমার? এই যে 65,000 টাকা। খুবই সিম্পল। ওকে, আচ্ছা, প্রত্যক্ষ কাঁচামাল দেখো, চট, তুমি যে চট বানাইতে চাও, ওই যে নিচে তোমার আসলে যে মানে বিছানো হয় মানুষ, আমরা কি আগেরকার দিনে কি গল্প করতাম, হ্যাঁ, একদম তোমার যখন একদম আরবান এরিয়াতে ছিল আমরা গল্প করতাম, হ্যাঁ, মানে একদম রুরাল, মানে একদম গ্রাম্য পরিবেশে যে চট বিছায় রাত্রে গল্প করতাম। তাই যে চটটা তৈরি করার মেইন উপাদান কি? তোমার পাট। তাহলে যেটা মেইন উপাদান ওইটাই প্রত্যক্ষ কাঁচামাল, তাহলে এটাও সঠিক। চিনি তৈরি করতে ইক্ষু লাগে, মানে আখ লাগে, কথা সত্য, এটা মেইন উপাদান। আসবাবপত্র তৈরি করতে কি? কাঠ মেইন উপাদান, সবগুলো হবে 1, 2, 3। আরোপণযোগ্য খরচ কোনগুলো পড়ছিলাম না? ওই যে 4টা খরচ, কি কি বলতো? দালানের কই মূল্য, সরি, এখানে হচ্ছে তোমার দরপত্রের কই মূল্য, একটা ভুল আছে, হ্যাঁ, অপশনটা ভুল আছে, অপশনটা হচ্ছে তোমার দালান না, দরপত্র, হচ্ছে দরপত্রের কই মূল্য। এটা হচ্ছে কি আমার, তুমি ওই যে ওই 4টা একটু দেখে নিও, দেখবা সেম, হ্যাঁ, ওই যে 4টা ছিল আরোপণযোগ্য খরচ। ওকে, দরপত্রের কই মূল্য। জ্বালানি খরচ, এটা কিন্তু তোমার কারখানা পরিবে, এটা আসবে না এখানে। স্থাপত্য নকশা খরচ, এটা আসবে। তাহলে 1 আর 3, 1 আর 3 কোনটা? দুটো তো 2, 3, এটা মেবি 1, 3 ছিল। ওকে, এটা মেবি 1, 3 ছিল, এটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 1 আর 3। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তর। ওকে, রূপান্তর ব্যয় কত? তার রূপান্তর ব্যয় কি? প্রত্যক্ষ মজুরির সাথে কারখানা উপরে ব্যয় যোগ করবো। তাহলে প্রত্যক্ষ মজুরি কত? দেখো, এই দেখো, কারিগরদের মজুরি দেয় কত? 1,000, মজুরি 1,000, কারখানা উপরি কত? 1,500। তাহলে মজুরির সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে আমরা কি পাই? আমরা আসলে তোমার রূপান্তর ব্যয় পাই। তাহলে তোমার মজুরি 1,000, কারখানা উপরি ব্যয় 1,500, 1,000 আর 1,500 কত? 2,500 টাকা। এবং এই 2,500 হচ্ছে কি আমার রূপান্তর ব্যয়। ওকে, মুখ্য ব্যয় এত, মুখ্য ব্যয় কত? 50, কারখানা উপরি ব্যয় 10, তাহলে 50 আর 10 কত? 60,000 টাকা। প্রশাসনিক উপরি ব্যয় 6, তাহলে 60 আর 6 কত? 66,000 টাকা। বিক্রয় উপরি ব্যয় 3, 66 আর 3 কত আমার? 69,000 টাকা। এবং মুনাফা হচ্ছে মোট ব্যয়ের 20%। আমার মোট ব্যয় কত? মোট ব্যয় আমরা বের করছি 69,000 টাকা। এর থেকে আমরা মুনাফা যোগ করব, যোগ করো মুনাফা। দেখো ভাই, মুনাফা কত? মুনাফা হচ্ছে আমার মোট ব্যয়ের 20%, তাহলে ব্যয় হচ্ছে 69,000, 69,000 20%। ওকে, 69,000 20% হচ্ছে আমার 13,800। ওকে, তাহলে 13,800 মোট ব্যয়, যোগ করো, যোগ করলে আমার বের হবে মুনাফা 82,800। এই যে 82,800, এটা হচ্ছে কি আমার, দেখো এই যে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমরা কি পাই? আমরা বিক্রয় মূল্য পাই ভাইয়া। তাহলে বিক্রয় মূল্য কত আমার? 82,800, এই যে 82,800। ওকে, আলম বেকারি 500 পিস রুটি তৈরির জন্য 2,000 টাকার ময়দা ক্রয় করে। এছাড়া কারিগরের মজুরি দেই 1,500 টাকা এবং কারখানা উপরি ব্যয় হচ্ছে 1,000 টাকা। মুখ্য ব্যয় কত? দেখো, মুখ্য ব্যয় সিম্পল ভাই, দেখো তুমি যে ময়দা কিনছো, ময়দাটা কি? এটা প্রত্যক্ষ কাঁচামাল রুটি তৈরির জন্য, তাহলে ময়দা কিনছো 2,000 টাকা, প্রত্যক্ষ কাঁচামাল। শ্রমিকের মজুরি 1,500, তাহলে তোমার প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ মজুরি, কারখানা উপরি কি মুখ্য ব্যয়ের মধ্যে আসবে না? এটা হচ্ছে পরোক্ষ খরচ, এটা আসবে না। এই দুইটাই 2,000 আর 2,000, 3,500 টাকা হচ্ছে মুখ্য ব্যয়। আর রূপান্তর ব্যয় সূত্র কি? যে মজুরির সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে কি পাই? রূপান্তর ব্যয় পাই। তাহলে মজুরি হচ্ছে 1,500 আর কারখানা উপরি ব্যয় হচ্ছে 1,000, তাহলে যোগ করলে কত? 1,500 আর 1,000, 2,500 টাকা। এটা হচ্ছে কি আমার রূপান্তর ব্যয়, 2,500 টাকা। ওকে, এটা ছিল আমাদের উৎপাদন ব্যয় বিবরণের উপর কি একদম সম্পূর্ণ একটা এমসিকিউ ওয়ান শট। তো এরপরে আমরা এর নেক্সট আসলে অধ্যায়টা দেখি, আসলে এই অধ্যায়ের পর আসলে আমরা কোন অধ্যায়ের উপর আসলে এমসিকিউ ওয়ান শটটা করবো।